আমরা যখন সমুদ্রের তীরে দাঁড়াই তখন দেখি একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে, কিন্তু কখনো কি ভেবেছি প্রত্যেকটা ঢেউয়ের পেছনে একটা লম্বা সফরের গল্প আছে। এই গল্পটা শুরু হয় কিন্তু এখান থেকে অনেক দূরে, গভীর সমুদ্রের বুকে। চলুন আজ আমরা সেই গল্পটাই শুনি। এই প্রশ্নটা দিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক, কেমন? একটা ঢেউয়ের জন্ম থেকে শুরু করে একদম তীরে এসে মিলিয়ে যাওয়া পর্যন্ত তার পুরো যাত্রাটা আমরা ধাপে ধাপে দেখব। তো আমাদের এই ঢেউয়ের গল্পের শুরুটা একদম গোড়া থেকে করা যাক। এর জন্ম হয় গভীর সমুদ্রে, যেখানে আসলে বাতাস জলের উপর তার শক্তি দিয়ে একটা আন্দোলনের সৃষ্টি করে। একটা মজার ব্যাপার কি জানেন? গভীর সমুদ্রে ঢেউ যখন এগোয় তখন কিন্তু জলের কণাগুলো নিজেরা এগিয়ে যায় না, তারা শুধু নিজের জায়গায় থেকে ওপরে নিচে ওঠানামা করে আর শক্তিটাকে পরের কণার কাছে পাস করে দেয়। ঠিক যেমন ধরুন স্টেডিয়ামে দর্শকরা মেক্সিকান ওয়েভ করে, কেউ নিজের সিট ছেড়ে এগোয় না, কিন্তু ওয়েভটা পুরো গ্যালারি ঘুরে আসে। এই পর্যায়ে সমুদ্রের তলার মাটির সাথে ঢেউয়ের কোনো সম্পর্কই থাকে না। আচ্ছা, এবার চলুন দেখি আসল পরিবর্তনটা কোথায় হয়। যখন এই ঢেউটা ডাঙার কাছাকাছি আসতে শুরু করে তখনই এর চরিত্রটা পুরোপুরি বদলে যেতে থাকে। এই প্রক্রিয়াটার একটা নাম আছে, শোলিং। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন তো একজন দৌড়বিদ একটা পাকা রাস্তার উপর দিয়ে দৌড়াচ্ছে, হঠাৎ সে নরম বালির উপর চলে এলো, কি হবে? স্বাভাবিকভাবেই তার গতিটা কমে যাবে, তাই না? ঢেউয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়। অগভীর জলে এসে সমুদ্রের তলার সাথে ঘর্ষণের ফলে ওর গতি কমে যায়, কিন্তু পেছন থেকে তো শক্তিটা আসতেই থাকছে। সেই শক্তিটা তখন ঢেউটাকে ওপরের দিকে ঠেলে তোলে, তাই ঢেউটা আরও উঁচু আর শক্তিশালী হয়ে ওঠে। তীরের কাছাকাছি এসে ঢেউ মূলত ৩ রকম আচরণ করে। প্রথমটা হলো রিফ্র্যাকশন, মানে ঢেউটা আস্তে আস্তে বেঁকে গিয়ে উপকূলের দিকে প্রায় সোজাসুজি হয়ে যায়। এরপর আসে ডিফ্র্যাকশন। ধরুন বন্দরের মতো কোনো সরু জায়গা দিয়ে যাওয়ার সময় ঢেউটা পাখার মতো ছড়িয়ে পড়ে। আর সবশেষে হলো রিফ্লেকশন, যেখানে কোনো শক্ত দেওয়ালে ধাক্কা খেয়ে শক্তিটা আবার সমুদ্রে ফিরে যায়। একজন ইঞ্জিনিয়ারের জন্য এই ৩টে প্রক্রিয়া বোঝা কিন্তু খুব জরুরি। কি মনে হয়? আমরা তো একটু আগেই আলোচনা করলাম, তাই না? শোলিংয়ের সময় ঢেউয়ের গতি কমে যায়, কিন্তু শক্তিটা বেড়ে যায়। ঢেউয়ের এই গল্পের পাশাপাশি উপকূলে কিন্তু আরও একটা বিশাল বড় শক্তি কাজ করে, আর সেটা হলো জোয়ার ভাটা। এটাকে আমরা অনেকটা সাগরের শ্বাস-প্রশ্বাসও বলতে পারি। আমাদের অনেকেরই মনে হতে পারে যে সূর্য এত বড়, তাহলে তো তার টানই বেশি হওয়ার কথা। কিন্তু আসল ব্যাপারটা হলো দূরত্ব। চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় জোয়ার ভাটার এই খেলায় চাঁদের প্রভাবই সবচেয়ে বেশি। ভরাকোটাল আর মরাকোটালের ব্যাপারটা খুব সহজ। ভাবুন তো, দুজন বন্ধু মিলে একটা দড়িকে একই দিকে টানছে, তাহলে টানটা খুব জোরদার হবে, তাই না? এটা হলো ভলাকোটাল, যখন সূর্য আর চাঁদ একসাথে টানছে। আর যদি তারা দড়িটাকে দুদিক থেকে প্রায় 90 ডিগ্রি কোণে টানে, তাহলে তো জোর অনেকটাই কমে যাবে। এটাই হলো মরাকোটাল। একদম ঠিক। ভরা কোটালের সময় যেহেতু সূর্য আর চাঁদ একসাথে টানে, তাই জোয়ারের জলের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এবার চলুন দেখি এই যে ঢেউ আর জোয়ার ভাটা, এরা মিলে উপকূলের উপর সবচেয়ে বড় প্রভাবটা কিভাবে ফেলে। এরা আসলে উপকূলের বালি আর পলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, মানে এরা প্রতিনিয়ত উপকূলকে ভাঙে আবার নতুন করে গড়েও তোলে। এই লিটারাল ড্রিফট জিনিসটা উপকূলীয় ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এর কারণেই দেখবেন কোনো সমুদ্র সৈকত হয়তো ধীরে ধীরে বড় হচ্ছে, আবার অন্য কোনোটা হয়তো সময়ের সাথে সাথে হারিয়েই যাচ্ছে। এটা আসলে সমুদ্রে বহমান একটা অদৃশ্য বালির নদী। এখানে একটা বাস্তব উদাহরণ দেখুন। এটা ডেনমার্কের উত্তর সাগর উপকূলের একটা হিসাব। এখানে বছরে প্রায় 16 লক্ষ ঘনমিটার বালি এদিক ওদিক চলাচল করে, আর শেষ পর্যন্ত নিট 6 লক্ষ ঘনমিটার বালি দক্ষিণ দিকে সরে যায়। বছরে 6 লক্ষ ঘনমিটার বালি, ভাবুন তো কি বিশাল একটা পরিমাণ। এই পরিমাণ বালি যদি এক জায়গা থেকে সরে যায়, তাহলে সেখানকার উপকূলের কি অবস্থা হবে? ইসিলিয়ে বন্দর তৈরি করা বা উপকূল রক্ষার কোনো পরিকল্পনা করার সময় এই হিসাবটা জানা ভীষণ জরুরি। আচ্ছা, এই যে বালি বা পলি সরে যায়, এটা মূলত দুভাবে হয়। যেগুলো একটু ভারী কণা, মানে বালি বা নুড়ি, সেগুলোকে বলে বেড লোড। এরা জলের তলায় মার্বেলের মতো গড়িয়ে গড়িয়ে বা ছোট ছোট লাফ দিয়ে চলে। আর যেগুলো খুব হালকা, মানে কাদা বা পলি, সেগুলোকে বলে সাসপেন্ডেড লোড। এরা জলের মধ্যে গুলে গিয়ে ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই যে স্ক্রিনে যন্ত্রটা দেখা যাচ্ছে, এটাকে বলে বেড লোড স্যাম্পলার। ইঞ্জিনিয়াররা এটাকে সমুদ্রের নিচে রেখে দেন। নির্দিষ্ট সময় পর এটাকে তুলে এনে দেখা হয় এর ভেতরে কতটা বালি বা নুড়ি জমা হয়েছে। এভাবেই আমরা বুঝতে পারি যে সমুদ্রের তলা দিয়ে কী পরিমাণ জিনিসপত্র সরে যাচ্ছে। এই প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ মজার।
উত্তরটা হলো দুটোই করে। এই যে বালির নদীটা, এটা তো এক জায়গা থেকে বালি তুলে নিয়ে অন্য কোথাও জমা করছে। তাই লিটোরাল ড্রিফট একদিকে যেমন ভাঙন সৃষ্টি করে, তেমনি আবার অন্য জায়গায় নতুন সৈকত বা চর তৈরি করে, উপকূলকে গড়েও তোলে। তাহলে ঢেউয়েরই পুরো যাত্রা থেকে আমরা কি শিখলাম? চলুন একবার সবটা এক জায়গায় পড়ে দেখে নেওয়া যাক। এই হলো একটা ঢেউয়ের জীবন কাহিনী। গভীর সমুদ্রে জন্ম নেওয়া একটা নিরীহ শক্তি, যেটা তীরে আসতে আসতে উপকূলকে ভাঙা গড়ার এক অত্যন্ত শক্তিশালী কারিগরে পরিণত হয়। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এই জ্ঞানটা আমাদের জন্য কেন এত জরুরি? কারণ এর ওপর ভিত্তি করেই তো তৈরি হবে ভবিষ্যতের বন্দর, উপকূলীয় শহর রক্ষার ডিজাইন আর সমুদ্রের শক্তিকে কাজে লাগানোর নতুন নতুন প্রযুক্তি। প্রকৃতির নিয়মকে না বুঝে তার সাথে মিলেমিশে কোনো টেকসই নির্মাণ করা সম্ভব নয়। আর ঠিক এখানেই একজন ইঞ্জিনিয়ারের আসল ভূমিকা। এই প্রশ্নটা ভাবার জন্য রইল, আমরা কি শুধু কংক্রিটের দেওয়াল তুলে প্রকৃতিকে আটকানোর চেষ্টা করব, নাকি প্রকৃতির শক্তিকেই বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়ে আরও ভালো কোনো সমাধান বের করব? ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং কিন্তু এই দ্বিতীয় পথেই এগোচ্ছে।